নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুমনের মায়ের আত্মাকে যে রাতে হাজির করেছিলাম, সে রাতের মতো ভয়াবহ রাত আর আমার জীবনে দুইটিও আসেনি। এখনো সে কথা মনে হলে গাটা শিউরে ওঠে। ঘটনাটা ঘটেছিল 13ই জুন 2009 সাল। তারিখটা আমার স্পষ্ট মনে আছে, আর বারটা সম্ভবত সেদিন ছিল শনিবার। শনি ও মঙ্গলবার আত্মাদের হাজির করার মোক্ষম দিন। বিশেষ করে এই দুই দিনেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, সুযোগ পেলেই লোকজনকে ভয় দেখায় কিংবা বড় কোনো অঘটন ঘটায়। ছোটবেলা থেকেই আমার দাদির কড়া নিষেধ ছিল শনিবার আর মঙ্গলবারে যেন বেশি রাত বাইরে না থাকি। তাছাড়া আমার বাড়ির প্রায় পাশেই ছিল কবিরাজ মালু জ্যাঠার বাড়ি। তিনিও বারবার নিষেধ করতেন, আর নিষেধ করার বড় কারণ ছিল আমার ভুতুড়ে রাশি। ভুতুড়ে রাশির লোকই থাকে আলাদা। হয়তো একই সাথে দুজন মানুষ রাতের বেলায় হাঁটছেন, আপনি অনেক কিছুই দেখছেন, কিন্তু আপনার সাথে যে হাঁটছে সে কিছুই দেখতে পাচ্ছে না। আর নিজেই ভুতুড়ে রাশি হওয়ায় এই সব আজে বাজে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বহুবার। আর তাই বাড়ি থেকে কঠিন নির্দেশ ছিল ইলিশ, কই কিংবা পুঁটি মাছ দিয়ে ভাত খেয়ে ভর দুপুরবেলা বাইরে না যাই, অথবা তেল পিঠা খেয়ে পানি না খেয়ে বাইরে না বের হই। এত কড়াকড়ির পরেও কখনো সখনো মিস্টেক হয়েই যেত। সেই 13ই জুন শনিবার ছিল। এমনই একটা ভয়ঙ্কর রাত। ভয়ঙ্কর মানে শুধু ভয়ঙ্কর নয়, এ এক বিভীষিকাময় কালো রাত। ঠিক সেদিন থেকে 1 বছর আগে সুমনের মা সুমনের বাবার উপর রাগ করে বিষ খেয়ে মরেছিল। সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, আর সারা রাত বাড়িতেও আসে নাই। পরের দিন পুকুরের পাশের এক জমিতে পড়েছিল ভদ্রমহিলার নীল হয়ে যাওয়া লাশ। আর সেদিন থেকেই ঠিক 29 দিন পর প্রিয়াঙ্কার মা নাকি একবার সুমনের মাকে পুকুর পাড় দিয়ে হেঁটে যেতে দেখেছিল। সুমনের মা বিষ খেয়ে মারা যাবার 43 দিনের দিন সুমনের বাবা নতুন একটা বউ নিয়ে এলো। কিন্তু সেই নতুন বউ যে সংসারের শান্তির কাল হয়ে যাবে তা সুমনের বাবা ভাবতেও পারেনি। প্রথম কয়েকদিন ভালোই চলল, তারপর শুরু হলো নতুন বউয়ের আসল রূপ। ছোট্ট সুমন তখন কেবল 6-7 বছরের, কিন্তু ওই ছোট্ট বাচ্চা ছেলেটার সাথে সৎ মা নানাভাবে অত্যাচার করা শুরু করলো। সৎ মায়ের আচরণ ক্ষুব্ধ সুমন অভিমান করে বাড়ির বাইরে তাল গাছগুলোর নিচে গিয়ে বসে থাকতো। আর তেমনই একদিন ভর দুপুরবেলা সুমন তাল গাছের নিচে বসে আছে। এমন সময় পশ্চিমের বাগানটার কাছ দিয়ে ওর আপন মাকে আসতে দেখল। মাকে দেখে আনন্দে আটঘাট সুমন কিছু দূর দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে সৎ মা আর বাবার বিরুদ্ধে হাজার অভিযোগ একে একে তুলে ধরল। কিভাবে তার নতুন মা তার সাথে খারাপ ব্যবহার করে, কিভাবে বাবা আর আদর করে না। ছোট্ট সুমনের কথা শুনে ওর হারিয়ে যাওয়া মা নাকি কেঁদে ফেলল, আর সুমনকে বলেছিল, যা বাবা, বাড়ি যা, আমি একটু পরে আসতেছি। মহা খুশি সুমন দৌড়ে বাড়িতে এসে সবাইকে ডেকে ডেকে মায়ের সাথে দেখা হয়েছে কথাটা বলল। কিন্তু কেউই ওর কথায় কর্ণপাতও করল না। আমার কাছে এসে আমাকে জাপটে ধরে বলল, ও কাকা, আমি না মাকে দেখেছি। আমি ওকে কাছে বসিয়ে খুঁটে খুঁটে সব জিজ্ঞাসা করলাম, কি দেখেছিস আর কি কি
কথা হয়েছে। 7 বছরের ছোট্ট সুমন গটগট করে সব কথা বলে গেল। আমি ওর কথা পুরোপুরি বিশ্বাস না করলেও একেবারে উড়িয়েও দিলাম না। এমনকি ছোট্ট সুমনকে কিছু বললামও না। সেদিন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল উৎপাত। সুমনের নতুন মা যেখানেই যেত সেখানেই ভয় দেখাতো। এমনকি একবার তো ছাদ থেকেও ফেলে দিতে চেয়েছিল। ভাগ্যিস সেদিন হুজুরের বউ সাথে ছিল, তা না হলে সেদিনই সৎমায়ের কেল্লা ফতে। তারপর থেকে সৎমা একা একা টিউবওয়েলের পাড়েও যেত না। কিন্তু কদিন আর এভাবে থাকা যায়? ভয়ে ভয়ে মহিলাটা বাপের বাড়ি গেল কয়েকদিনের জন্য। আর সেই কয়েকদিন আর কেউ কিছুই দেখল না। সুমনের সৎমা কবিরাজের কাছ থেকে তেল, মাদুলি, পানি পড়া প্রভৃতি নিয়ে কয়েকদিন পরেই আবার ওই বাড়িতে ফিরে আসলো। আর কবিরাজের উপর দৃঢ় ভরসায় সব কিছুকে তুচ্ছ জ্ঞান করা শুরু করলো। কিন্তু কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একদিন এই নব্য পাখনাযুক্ত মহিলারও শেষ দিন চলে এলো। সুমনের সৎমা এ বাড়িতে এলেও প্রায় মাসখানেক আর কিছুই দেখলেন না। ভাবলেন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু 1 মাস পর থেকে শুরু হলো নতুন উপদ্রব। রাত বিরাতে হঠাৎ করে ঘরের বাইরে গরু হেঁটে চলার শব্দ পাওয়া গেল। কখনো খুব কাছ থেকে কেউ যেন ফিসফিস করে কিছু বলছে। মনে হতো এই জানলার ওপাশে দুজন মানুষ নিজেদের মধ্যে আলাপ করছে। এমনকি সৎমা 2-1 দিন সে কথা শোনার চেষ্টাও করলো। জানলার সাথে কান পেতে থাকলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। বরং ফিসফিসানি শব্দ শোনা যেত শুধু। এভাবেই চলতে চলতে একদিন ঝড় বাতাস ছাড়াই সৎমায়ের গায়ের উপর আম গাছের ডাল ভেঙে পড়তে পড়তে বেঁচে গেল। তারপর একদিন দুপুরবেলায় হঠাৎ করে বাড়ির পাশে আম গাছটা কেউ একজন যেন জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো। এত কিছু 1 বছর ধরে চলতে থাকলো। একদিন বিকেলে সুমন এলো আমার কাছে। এসে বলল, ও কাকা, মা তো আর আসলো না। আমি ওকে কোনো উত্তর দিতে পারলাম না। শুধু বললাম, দূর বেটা, এত ভাবছিস কেন? ভাতিজা সুমন যেন একটু আশা খুঁজে পেল। ওর চোখ মুখ চকচক করে উঠল। তারপর ভোর দৌড় দিয়ে বাড়িতে। সুমন চলে যেতেই আমার একটা চিন্তা মাথায় এলো। আচ্ছা, সুমনের মা কি চায়? কেন এমন করছে? আমি জানি এর উত্তর একমাত্র সুমনের মাই দিতে পারে। মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি চলে এলো। প্ল্যান চেট করব বলে স্থির করলাম। কিন্তু কিভাবে? প্ল্যান চেট করতে অন্তত আরও 2 জনকে দরকার, যারা আমাকে শক্তি দিতে পারবে। অনেক ভেবেচিন্তে আমার বাল্যবন্ধু শাফিকুল আর জাকিরকে সব কিছু খুলে বললাম। ওরা রাজি হয়ে গেল। এর মধ্যে ওদের এক বন্ধু ছিল কবিরাজির ওস্তাদ। তারপর কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিস, যেমন সোয়াসের আতপ চাল, আগরবাতি, শ্মশানের পুনে 2 টাকা, মরা মানুষের বিছানার চাদরের টুকরো, সুমনের মায়ের কাপড়ের টুকরো ইত্যাদি খুব গোপনে সংগ্রহ করলাম। তারপর এলো কাঙ্ক্ষিত রাত। 13ই জুন 2009, শনিবার। ঘুটঘুটে কালো এক রাত। আমরা কজন রাত 12টা নাগাদ জাকিরের ঘরে বসলাম। সবাই পুত পবিত্র হয়ে মাটিতে প্ল্যানচেট ছক আঁকলাম। তারপর বইয়ের নির্দেশনা অনুযায়ী যা যা করতে হবে সবই করলাম। রাত 1টা নাগাদ 3 জন মুখোমুখি বসে আছে। আমি প্ল্যানচেটের জন্য কালীষষ্ঠী মন্ত্র জপ করলাম। তারপর আত্মামাং মন্ত্র জপ করতে করতে নাকে তীব্র ঝাঁঝালো এক গন্ধ পেলাম। সারা ঘর যেন কাঁপতে থাকলো।
আমি আগেই ওদের বলেছিলাম যেন কেউ ভয় না পায়, ভয় পেলে নির্ঘাত মৃত্যু। কিন্তু তারপরেও আমার ভয় ভয় লাগতে শুরু করলো। নিজের দুর্বলতা টের পেলাম। সঙ্গে সঙ্গে জাকিরের হাত জোরে ধরলাম, আমার অন্য হাত শ্মশানের হাতটার উপর। আমি জানি যতক্ষণ আমি দুর্বল না হব ততক্ষণ আমার কিছুই হবে না। একটা জোরে করে নিঃশ্বাস নিয়ে চোখ খুললাম। একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আমাদের থেকে একটু দূরে। আমি বললাম, কে? ছায়ামূর্তি হাসতে হাসতে বলল, কিরে, আমাকে চিনতে পারিস নাই? আমি তোর ভাবি। আমাকে ডাকতেই তো এসব করা, তাই না? আমি বললাম, হ্যাঁ। সুমনের মা বলল, আমি অনেক সুযোগ খুঁজছিলাম তোর সাথে দেখা করার, কিন্তু সুযোগ পাই না, আজ পেলাম। আমি বললাম, ভাবি, আসলে তুমি এমন করলা কেন? আর এখনই বা এমন করতেছ কেন? এবার সুমনের মা একটু গর্জন করে উঠে বলল, কেন, তুই জানিস না কেন আমি এমন করেছিলাম আর কেন করতেছি? সুমনের বাবা ওই মহিলার জন্য আমার গায়ে হাত তুলেছিল, তাই রাগ কইরা আমি বিষ খেলাম। আর ওই মহিলা আমি মরতে না মরতে আমার ঘরে ঢুকেছে। আমার ছোট্ট শাওলের সাথে কি খারাপ ব্যবহারই না করেছে। আমি কিছুতেই ওই মহিলাকে থাকতে দেব না, এমনকি কোনো মহিলাকেই না। দৃঢ় কণ্ঠে সুমনের মা কথাটা বলল। রাগে তার কণ্ঠ থেকে সাপের মতো ফসফস করে শব্দ হচ্ছে। আমি কিছু একটা বলতে যাব, অমনি সুমনের মা বলল, তুই আর এসব করিস না, তোর এসব কিছুই না। আমি এমনিতেই তোর সাথে দেখা করতে এসেছিলাম, একটা সংবাদ দিতে। আমি কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলাম, কিসের সংবাদ? সুমনের মা এবার ফুপাতে ফুপাতে বলল, আমি আমার ঘরে কাউকেই থাকতে দেব না, এমনকি দুনিয়াতেও না। ওই মহিলার সময় শেষ হয়ে গেছে। আমি ওকে পানির মধ্যে চুবায় এসেছি। যা, আর এসব করিস না কখনো। আমি হব্বতব্ব লেগে গেলাম। কি, সত্যিই নাকি? ঘর আবার কাঁপতে শুরু করলো। তারপর আর কিছুই নেই। জাকির আর শফিকুল তো ভয়ে চুপসে আছে। শফিকুল কি যেন বলতে চেয়েও বলতে পারল না। সুমনদের বাড়ি থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। কি যেন হয়েছে। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম। যা শুনতে পেলাম, তারপর তিনজন পরস্পরের মুখে দেখে ভয়ে চুপসে গেলাম। এত দ্রুত সব ঘটে গেল ভাবতেই পারছি না তখনও। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।